गुड आफ्टरनून केमन आछो सकले। चलो आज के আমরা কিছু রোগ সম্পর্কে জানার চেষ্টা করি। তো বলে দেখি রোগ কাকে বলে। রোগ কথাটার সঙ্গে আমরা সবাই পরিচিত, কিন্তু রোগ কাকে বলে সংজ্ঞাটা কি হবে। অর্থাৎ যদি জীবদেহের গঠনগত, কার্যগত এবং আচরণগত অস্বাভাবিকতা দেখা যায় তাকে রোগ বলে। তাহলে রোগের সংজ্ঞা কি হচ্ছে যে জীবদেহের আচরণগত, গঠনগত বা কার্যগত অস্বাভাবিকতা, অর্থাৎ জীবদেহের যদি কোনো বিকৃতি ঘটে বা তার কার্যগত কোনো সমস্যা ঘটে, অর্থাৎ আমাদের দেহের অভ্যন্তরে যে সমস্ত বিপাক ক্রিয়া ঘটছে সেই ক্রিয়ায় যদি কোথাও ব্যাঘাত ঘটে, অর্থাৎ কার্যগত কিছু সমস্যা অস্বাভাবিকতা দেখা দেয় তাকেই আমরা রোগ বলি। তো এরকমই যে রোগগুলো আছে এই রোগগুলোকে আবার কয়েকটা ভাগে আমরা ভাগ করি। কিছু রোগ আছে সংক্রামক রোগ, অর্থাৎ যে রোগগুলো একজন ব্যক্তি থেকে আরেক ব্যক্তির দেহে সংক্রমিত হয়। এখন তোমরা এটার সঙ্গে বেশ ভালো পরিচিত আছো যে আবহাওয়ায় এখন আমরা আছি, যে করোনার ভয়ে সবাই এখন লকডাউনের মধ্যে বাড়িতে আছি, অর্থাৎ এটা একটা সংক্রামক রোগ, ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হয়ে যাচ্ছে। কিন্তু আবার কিছু রোগ আছে যে রোগগুলো ব্যক্তি থেকে ডাইরেক্ট এরকম সংস্পর্শের মাধ্যমে সঞ্চারিত হয় না। এরকম কিছু রোগ আছে যেটা সংস্পর্শের মাধ্যমে সরাসরি সঞ্চারিত হয় না, বা এরকমও হতে পারে। তোমরা একটা জিনিস দেখে থাকবে যে কিছু কিছু ফ্যামিলিতে কিছু রোগ থাকে যে রোগগুলো সেই ফ্যামিলি বা সেই পরিবার ছাড়া অন্য কোনো পরিবারে দেখা যায় না। অর্থাৎ একটা নির্দিষ্ট ফ্যামিলির মধ্যে যে রোগগুলো সীমাবদ্ধ থাকে সেই রোগগুলোকে বলা হয় বংশগত রোগ। তো এরকমই একটা বংশগত রোগ থ্যালাসেমিয়া নিয়ে আজকে আলোচনা করব। থ্যালাসেমিয়া এই রোগটার সঙ্গে অনেকেই তোমরা নামটা জানো, থ্যালাসেমিয়া রোগটার সঙ্গে অনেকেই পরিচিত আছো, কেননা আমাদের পাশাপাশি বা এখন অনেক জায়গায় আমরা এটা নিয়ে আলোচনা হচ্ছে যে থ্যালাসেমিয়া রোগীদেরকে এই লকডাউন পরিস্থিতিতে তারা বেশ সমস্যার মধ্যে আছে। কারণটা কি না, এখন তাদেরকে দেওয়ার মতো রক্ত ব্লাড ব্যাংকে মজুদ নেই। অর্থাৎ আমাদের যে রক্তদান শিবিরগুলো অনুষ্ঠিত হয় সেই শিবিরগুলো এখন বন্ধ থাকার কারণে থ্যালাসেমিয়া রোগীদের এই রক্তের সমস্যা দেখা দিচ্ছে। তো চলো থ্যালাসেমিয়া নিয়ে ডিটেলসে একটু আলোচনা করা যাক। থ্যালাসেমিয়া কি? তো থ্যালাসেমিয়া হচ্ছে একটা বংশগত রোগ, যে বংশগত রোগটা অটোজোম বাহিত। তোমরা আগেই পড়েছো আমাদের দেহে দু ধরনের ক্রোমোজোম আছে, তাই তো? একটা হচ্ছে অটোজোম বা দেহ ক্রোমোজোম, আরেকটা ভাগ কি ছিল সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। তাহলে অটোজোম বাহিত একটা রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়া কি? অটোজোম বাহিত একটা রোগ। কেমন রোগ? প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তাহলে অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তাহলে থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ, যে রোগে হিমোগ্লোবিনের গ্লোবিন পলিপেপটাইড যে শৃঙ্খল থাকে সেই শৃঙ্খলের ত্রুটিপূর্ণ গঠন বা কম সংশ্লেষ বা অনুপস্থিতির জনিত কারণে দেহের মধ্যে কতগুলো উপসর্গ দেখা দেয়। সেই উপসর্গ হলো কি রক্তাল্পতা, জন্ডিস, অস্থিভঙ্গুরতা, অর্থাৎ হাড় অল্পতেই ভেঙে যেতে পারে, স্প্লিনোমেগালি অর্থাৎ প্লীহার বৃদ্ধি, স্প্লিনোমেগালি এবং স্বল্পায়ু। এই থ্যালাসেমিয়া রোগীরা সাধারণত স্বল্পায়ু হয়। তাহলে থ্যালাসেমিয়া কাকে বলে? সংজ্ঞাটা কি হলো? থ্যালাসেমিয়া হলো অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি বংশগত রোগ, যে রোগে
হিমোগ্লোবিনের গ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খলের ত্রুটিপূর্ণ গঠন বা কম সংশ্লেষ বা অনুপস্থিতিজনিত কারণে দেহের মধ্যে রক্তাল্পতা, জন্ডিস, অস্থিভঙ্গুরতা, স্প্লিনোমেগালি এরকম কতগুলো লক্ষণ দেখা যায়, তাকেই বলা হয় থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়া রোগটা কি, এটা সম্পর্কে পরিষ্কার ধারণা হলো যে এটা হলো একটা অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এটা বারবার মনে রাখবে, পরীক্ষায় তোমাদের এটাই পড়বে যে থ্যালাসেমিয়া কি ধরনের রোগ, অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। আর থ্যালাসেমিয়ার লক্ষণ, কয়েকটা লক্ষণ ওই সংজ্ঞার মধ্যেই বলে দেবে। তাহলে থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি বংশগত রোগ, যে রোগে হিমোগ্লোবিনের গ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খলের ত্রুটিপূর্ণ গঠন বা কম সংশ্লেষ বা অনুপস্থিতি জনিত কারণে এই সমস্ত উপসর্গগুলি অর্থাৎ রক্তাল্পতা, জন্ডিস, অস্থিভঙ্গুরতা, স্প্লিনোমেগালি প্রভৃতি দেখা যায়, এমনকি স্বল্পায়ু হয়, তাকেই বলা হয় থ্যালাসেমিয়া। এরপর জানবো থ্যালাসেমিয়ার প্রকারভেদ। থ্যালাসেমিয়াকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি। থ্যালাসেমিয়া দু প্রকার, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া, আরেকটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়া কয় প্রকার? দুই প্রকার, আলফা থ্যালাসেমিয়া ও বিটা থ্যালাসেমিয়া। এরপর জানবো এই থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কি কি, সিমটমস। তাহলে থ্যালাসেমিয়ার প্রকারভেদ হলো, এরপর জানবো থ্যালাসেমিয়ার লক্ষণ বা সিমটমস গুলো কি কি। থ্যালাসেমিয়া রোগীদের সবচেয়ে যেটা উল্লেখযোগ্য উপসর্গ সেটা হচ্ছে এদের বারবার রক্ত দেওয়ার, এই থ্যালাসেমিয়া রোগীদেরকে বারবার রক্ত দিতে হয়। ওই যে বললাম যে হিমোগ্লোবিনের গ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খলের ত্রুটির জন্য এদের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। আর হিমোগ্লোবিনের পরিমাণ কমলে কি হবে? লোহিত কণিকার আয়তন কমে যায়, লোহিত কণিকার অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যায়, যার ফলে কি হয়? এদের রক্তাল্পতা দেখা দেয়, এবং এই রক্তাল্পতা দেখা দেওয়ার জন্য বারবার রক্ত দিতে হয়। এই রক্ত বারবার দিতে থাকলে আবার কি হয়? বারবার রক্ত দেওয়ার কারণে দেহের মধ্যে লৌহ জমতে থাকে। তাহলে দেহের মধ্যে লোহা জমা হচ্ছে। লোহা কি রূপে জমা হয়? লৌহ জমা হয় হিমোসিডারিন রূপে, এটা মনে রাখবে, হিমোসিডারিন। অতিরিক্ত বারবার রক্ত দেওয়ার কারণে হিমোসিডারিন রূপে রক্ত জমা হয় আমাদের দেহের বিভিন্ন অঙ্গে। কোন অঙ্গগুলোতে জমা হয়? বেশি ক্ষতিগ্রস্ত হয় হৃৎপিণ্ড, স্প্লিন, বৃক্ক এবং বিভিন্ন আন্তর্যন্ত্র। অর্থাৎ এই যন্ত্রগুলিতে লৌহ জমে যাওয়ার কারণে কিছু অস্বাভাবিকতা দেখা দেয় বা তাদের কাজের কিছু সমস্যা হয়। তাহলে অতিরিক্ত আয়রন বা লোহা জমে যাওয়া থ্যালাসেমিয়ার একটা লক্ষণ। যদি কোনো অঙ্গে এরকম দেখা যায় যে লৌহ জমতে থাকছে, তাহলে বুঝতে হবে বা থ্যালাসেমিয়ার আশঙ্কা করা হয়। এটা একটা থ্যালাসেমিয়ার লক্ষণ, যেটা দেখে আমরা বুঝতে পারি যে কোনো রোগীর থ্যালাসেমিয়া আছে কিনা। তাহলে এখানে একটা প্রশ্ন থাকলো যে লৌহ মানব শরীরে কি রূপে জমা হয়ে যায়? তাহলে বিভিন্ন অঙ্গে জমা হচ্ছে হিমোসিডারিন রূপে। দু নম্বর লক্ষণ হচ্ছে অস্থিভঙ্গুরতা। নামটা থেকে বুঝতে পারছো যে ভঙ্গুরতা মানে কি? ভেঙে যাওয়া। অস্থিভঙ্গুরতা বা হাড়ের অস্বাভাবিক গঠন বলতে পারো। হাড় প্রস্থে বৃদ্ধি পায়, যার ফলে কি হয়? হাড় প্রস্থে বৃদ্ধি পায়, ফলে হাড়গুলোর মধ্যে ভঙ্গুরতা দেখা যায়, অল্পতেই তাদের হাড় ভেঙে যেতে পারে। তাহলে থ্যালাসেমিয়া রোগীদের একটা লক্ষণ হলো অস্থিভঙ্গুরতা এবং
হাড় প্রস্থে বৃদ্ধি পায়। যদি আমাদের নর্মাল ক্ষেত্রে যদি কোনো হাড়গুলো প্রস্থে বৃদ্ধি পেতে থাকে, তাহলে ডাক্তাররা আশঙ্কা করে যে তার মধ্যে থ্যালাসেমিয়া থাকলেও থাকতে পারে। 3 নম্বর লক্ষণ স্প্লিনোমেগালি বা প্লিহার বৃদ্ধি। আমাদের স্প্লিন বা প্লিহা আছে, তো এই প্লিহার মধ্যে কি হয়, লোহিত কণিকাগুলো যখন মৃত্যু ঘটে তখন তারা প্লিহার কাছে যায়, প্লিহাতে গিয়ে লোহিত রক্ত কণিকার মৃত্যু ঘটে। তাহলে লোহিত রক্ত কণিকাগুলো বারবার গিয়ে যখন স্প্লিন বা প্লিহাতে মারা পড়ছে এবং সেই বিনষ্ট অংশগুলি অর্থাৎ ওই মৃত লোহিত রক্ত কণিকাগুলি অপসারিত হতে পারছে না, তাহলে কি হবে, স্প্লিন বা প্লিহার মধ্যে লোহিত কণিকা জমা হতে থাকছে। তাহলে বারবার যদি এটা জমা হতে থাকে তাহলে কি হয়, স্প্লিনটা আমাদের বড় হয়ে যায়। তাহলে স্প্লিনের বৃদ্ধি ঘটে, স্প্লিন বা একে আমরা বলি প্লিহা, প্লিহার বৃদ্ধি ঘটে। এই রোগটাকে কি বলে, স্প্লিনোমেগালি। স্প্লিনোমেগালি, তাহলে এই নতুন রোগটার নামটা মনে রাখবে যে স্প্লিনোমেগালি কি। তাহলে প্লিহার বৃদ্ধিজনিত ঘটনা কি কারণে হয়, অতিরিক্ত লোহিত রক্ত কণিকার মৃত্যু হওয়ার ফলে এবং সেই বিনষ্ট লোহিত রক্ত কণিকাগুলি অপসারিত না হওয়ার জন্য প্লিহা আমাদের বড় হয়ে যায়। 4 নম্বর লক্ষণ হচ্ছে হৃৎপিণ্ডের অসুখ। আমাদের হৃৎপিণ্ডের ওই যে আগে বললাম যে লৌহ হিমোসিডারিন রূপে জমা হয়ে যায় বিভিন্ন অঙ্গে, তার মধ্যে একটা অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের মধ্যে যদি লৌহ জমতে থাকে তখন হৃৎপিণ্ড তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, অর্থাৎ হৃৎপিণ্ডের একটা ছন্দময় গতি আছে। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণকে কি বলে, ক্লাস 9-এ পড়েছো, সংকোচন প্রসারণকে বলা হয় সিস্টোল ও ডায়াস্টোল। সিস্টোল ডায়াস্টোল প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে, হৃৎপিণ্ডের ছন্দবদ্ধতার কিছু সমস্যা দেখা দেয়। আর হৃৎপিণ্ডের কিছু অন্যান্য গোলযোগ দেখা দিতে পারে, অর্থাৎ হৃৎপিণ্ড যে কাজগুলো করে যতটা পরিমাণ রক্তকে দেহের বাইরে পাঠাচ্ছে সেখানে হয়তো ততটা পরিমাণ পাঠাতে পারছে না। তাহলে হৃৎপিণ্ডের কিছু সমস্যাও দেখা দেয় থ্যালাসেমিয়া রোগে। আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা লক্ষণ হচ্ছে রক্তাল্পতা। এটা একটা উল্লেখযোগ্য সিমটমস বা লক্ষণ, রক্তাল্পতা। এই থ্যালাসেমিয়া রোগীদের কি হয়, থ্যালাসেমিয়া রোগীদের যেহেতু ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের ওই পলিপেপটাইড শৃঙ্খলগুলো ত্রুটিপূর্ণ আছে বা কম সংশ্লেষিত হচ্ছে, তার কারণে লোহিত রক্ত কণিকাগুলো স্বল্পায়ু হয়। আমাদের নর্মাল লোহিত রক্ত কণিকার আয়ু কতদিন, আমাদের লোহিত রক্ত কণিকাগুলোর নর্মাল আয়ু 120 দিন, কিন্তু থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে এই রক্ত কণিকাগুলোর আয়ুও কমে যায়। এগুলোর আয়ু সাধারণত দাঁড়ায় 50 থেকে 60 দিন। তাহলে 50 থেকে 60 দিন যদি এদের আয়ু হয় তাহলে কি হবে, এদেরকে বারবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়। এই জন্যই কি হয়, এদের শরীরে রক্তাল্পতা দেখা দেয়, যেহেতু হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, হিমোগ্লোবিন সংশ্লেষ হচ্ছে না, কম সংশ্লেষ হচ্ছে, অনেক সময় একদমই হচ্ছে না। তাহলে হিমোগ্লোবিন যদি আমাদের রক্তে কমে যায় তাহলে আমরা তাকে কি বলি, রক্তাল্পতা। তাহলে রক্তাল্পতা থ্যালাসেমিয়া রোগের একটা উল্লেখযোগ্য লক্ষণ। তাহলে থ্যালাসেমিয়ার লক্ষণ আমরা জানলাম। এরপর জেনে নেওয়া যাক থ্যালাসেমিয়ার কারণ। তাহলে থ্যালাসেমিয়ার লক্ষণগুলো বুঝতে পারলে, যে লক্ষণগুলো দেখে আমরা কোনো একটা বাচ্চার থ্যালাসেমিয়া আছে কিনা সেটা বুঝতে পারবো। আর মোটামুটি আরেকটা জিনিস মনে রাখবে যে কোনো বাচ্চার 6 মাস থেকে 2 বছরের মধ্যে থ্যালাসেমিয়ার লক্ষণ প্রকাশ পাবে। 6 মাস থেকে 2 বছরের মধ্যে থ্যালাসেমিয়ার লক্ষণ প্রকাশ পায়, এটা একটু মনে রাখবে। এরপর আমরা জানবো থ্যালাসেমিয়ার কারণ। থ্যালাসেমিয়ার কারণ, চলো কারণগুলো একটু জেনে নিই। তাহলে তার আগে আমরা জেনেছিলাম প্রকারভেদ কি ছিল, 2 প্রকার ছিল থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়ার কারণগুলো জানা যাবে। তাহলে এক প্রকার থ্যালাসেমিয়া কি ছিল, এক প্রকার থ্যালাসেমিয়ার নাম ছিল আলফা থ্যালাসেমিয়া। তাহলে আলফা থ্যালাসেমিয়া এর কারণটা আগে জানা যায়, তারপরে আমরা বিটা থ্যালাসেমিয়ার কারণগুলো জানবো।
এই আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী যে জিন আমাদের 16 নম্বর ক্রোমোজোমে, মনে রাখবে এটা 16 নম্বর ক্রোমোজোম, 16 নম্বর ক্রোমোজোমে, তাহলে 16 নম্বর ক্রোমোজোমটা কি ক্রোমোজোম? অটোজোম বটে, অর্থাৎ দেহ ক্রোমোজোম বটে। এই 16 নম্বর ক্রোমোজোমে আমরা কিসের কারণ বলছি? আলফা থ্যালাসেমিয়া। এই 16 নম্বর ক্রোমোজোমের দীর্ঘ বাহুতে, এই দীর্ঘ বাহুটার, এই 16 নম্বর ক্রোমোজোমের দীর্ঘ বাহু, যে বাহুটা দীর্ঘ বাহুটাকে নাম আমরা বলি কিউ। তাহলে 16 নম্বর ক্রোমোজোমের দীর্ঘ বাহুতে আলফা শৃঙ্খল উৎপাদনকারী 4টা জিন থাকে। মনে রাখবে 16 নম্বর ক্রোমোজোমে দীর্ঘ বাহুতে, যে বাহুটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, এই দীর্ঘ বাহুতে আলফা শৃঙ্খল গঠনকারী 4টি জিন থাকে। এই 4টি জিনের মধ্যে যদি 4টি জিনের মধ্যে যদি 2-এর বেশি জিনের বিযুক্তি ঘটে, বিযুক্তি অর্থাৎ ডিলিশন, তাহলে 16 নম্বর ক্রোমোজোমের দীর্ঘ বাহু, যে বাহুটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, তার মধ্যে থাকে 4টি আলফা শৃঙ্খল গঠনকারী জিন বা আলফা শৃঙ্খল উৎপাদনকারী জিন। যে 4টি জিনের মধ্যে 2-এর বেশি জিনের যদি বিযুক্তি বা ডিলিশন ঘটে, তাহলে যে রোগটা হয় সেই রোগটাকে বলা হয় হাইড্রপস ফিটালিস। খুব ভালো করে মনে রাখবে নামটা, হাইড্রপস ফিটালিস, হাইড্রপস ফিটালিস। তাহলে কি হলো? 16 নম্বর ক্রোমোজোমের দীর্ঘ বাহুতে যে 4টি জিন আছে আলফা শৃঙ্খল গঠনকারী, তার 2-এর বেশি জিনের বিযুক্তি বা ডিলিশন হওয়ার জন্য যে রোগটা হয় তার নাম হাইড্রপস ফিটালিস, অর্থাৎ এই থ্যালাসেমিয়াটার নাম হচ্ছে হাইড্রপস ফিটালিস। আর এখানে কি বললাম? 2-এর বেশি জিন। এবার যদি এমন হয় যে একটা বা দুটি জিনের বিযুক্তি ঘটে, একটা বা দুটি জিন যদি ডিলিশন ঘটে, 2-এর বেশি জিনের বিযুক্তি বা ডিলিশন হলে হয় হাইড্রপস ফিটালিস। আর যদি এক বা দুটি জিনের বিযুক্তি ঘটে তাহলে হয় আলফা থ্যালাসেমিয়া সাইলেন্ট। রোগটার নাম হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া সাইলেন্ট। আর লিখছি না, লিখে নেবে এটা। তাহলে আমাদের ওই 16 নম্বর ক্রোমোজোমের দীর্ঘ বাহুতে আলফা শৃঙ্খল গঠনকারী যে 4টি জিন থাকে, তার এক বা দুটি জিনের বিযুক্তি ঘটলে যে থ্যালাসেমিয়াটা হয় তার নাম আলফা থ্যালাসেমিয়া সাইলেন্ট, বা এই রোগটাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া সাইলেন্ট রোগ। হলো? তাহলে আলফা থ্যালাসেমিয়া রোগের কারণটা জানলাম। এরপর আমাদের জানতে হবে বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া যখন জানবো, বিটা থ্যালাসেমিয়া রোগের কারণ, তাহলে আলফা থ্যালাসেমিয়াটি কি হয়েছিল? 16 নম্বর ক্রোমোজোমের দীর্ঘ বাহুতে কিছু জিনের ত্রুটির জন্য হয়েছে। বিটা থ্যালাসেমিয়াটা হয় 11 নম্বর ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুতে উপস্থিত গ্লোবিন জিনের মিউটেশনের ফলে। 11 নম্বর ক্রোমোজোমে, 11 নম্বর ক্রোমোজোমে, 11 নম্বর ক্রোমোজোমের ক্ষুদ্র বাহু, যে বাহুটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, 11 নম্বর ক্রোমোজোমের ক্ষুদ্র বাহু, যে বাহুটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, এই ক্ষুদ্র বাহুতে উপস্থিত গ্লোবিন জিনের মিউটেশনের ফলে বিটা থ্যালাসেমিয়া হয়। তাহলে 11 নম্বর ক্রোমোজোমের ক্ষুদ্র বাহু, যে বাহুটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, সেখানে উপস্থিত গ্লোবিন জিনের মিউটেশন, গ্লোবিন জিনের মিউটেশনের ফলে বিটা থ্যালাসেমিয়া হয়।
তাহলে আমরা দু প্রকার থ্যালাসেমিয়া এবং তাদের কি কারণে হয় সেটা জানলাম। আলফা থ্যালাসেমিয়া যখন জানবো কারণ তখন 16 নম্বর ক্রোমোজোম মনে রাখবে, আর বিটা থ্যালাসেমিয়া যখন জানবো বিটা থ্যালাসেমিয়ার কারণ তখন 11 নম্বর ক্রোমোজোমের এই গ্লোবিন জিনগুলো দায়ী। এরপর আমরা একটু জেনে নেওয়া যাক যে এর বংশগতি কিভাবে ঘটে। তো সাধারণত থ্যালাসেমিয়া তো আগে বলেছি যে এটা একটা অটোজোম বাহিত বংশগত রোগ। এই বংশগত রোগ কিভাবে সঞ্চারিত হয়? যদি দুজন স্বাভাবিক স্ত্রী পুরুষ বা স্বাভাবিক ছেলে মেয়ে, স্বাভাবিক কিন্তু হেটেরোজাইগাস কেন বলছে? যদি হোমোজাইগাস হয়ে যায় তাহলে তো সেখানে মেজর থ্যালাসেমিয়া হবে, তাহলে তারা স্বল্পায়ু হয়, অর্থাৎ বিয়ে পর্যন্ত বাঁচবেই না, অর্থাৎ তাদের সন্তান সন্ততি হওয়ার সম্ভাবনাই নেই, যেহেতু বিয়েই হচ্ছে না। তো আমরা যদি এর বংশগতিটা জানার চেষ্টা করি যে থ্যালাসেমিয়া কিভাবে সঞ্চারিত হয়, তাহলে হেটেরোজাইগাস স্বাভাবিক ব্যক্তি, এটাকে আমি লিখছি আলফা থ্যালাসেমিয়া প্লাস আর আলফা থ্যালাসেমিয়া, অর্থাৎ এইটা হচ্ছে থ্যালাসেমিয়ার প্রচ্ছন্ন জিন, আর এইটা হচ্ছে থ্যালাসেমিয়ার স্বাভাবিক জিন। এখানে আলাদাভাবে লিখে দিচ্ছি আলফা থ্যালাসেমিয়া প্লাস, এটা হচ্ছে থ্যালাসেমিয়ার প্রকট জিন, আর প্রচ্ছন্ন জিনটা কি হচ্ছে? আলফা থ্যালাসেমিয়া, আলফা থেল, তাহলে এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। তাহলে এখানে যেহেতু প্রকট জিন আছে, তাহলে থ্যালাসেমিয়ার প্রচ্ছন্ন জিন থাকলেও তা প্রকাশ হচ্ছে না, কিন্তু এরকম যদি কারো থাকে সেটা কি হবে? তাহলে হেটেরোজাইগাস, কিন্তু সেই ব্যক্তিটা কি স্বাভাবিক। তাহলে কোনো স্বাভাবিক পুরুষ কিন্তু এবং স্বাভাবিক মহিলা তাদের যদি বিয়ে হয়, তাহলে স্বাভাবিক পুরুষ কিন্তু সে বাহক, ওই যে হেটেরোজাইগাস বলা আছে তার মানে সে বাহক বটে, তার মধ্যে থ্যালাসেমিয়ার প্রচ্ছন্ন জিন আছে। আরেকজন স্ত্রী যার হচ্ছে কি সেও বাহক কিন্তু সেও স্বাভাবিক, তাহলে যারা থ্যালাসেমিয়া স্বাভাবিক এদের যদি বিয়ে হয় তাহলে তাদের সন্তান সন্ততিরা কেমন হবে চলো এটা জেনে নেওয়া যাক। তাহলে এই জিনোটাইপটা লিখো, আমি বোর্ডটা পুরোটা মুছে দিচ্ছি। তাহলে এখানে লিখছি পুরুষ দেহে আমি ধরে নিলাম হেটেরোজাইগাস অবস্থায় আলফা থেল প্লাস আর আলফা থেল, এটা হলো তার আর এখানে হচ্ছে স্ত্রীও হচ্ছে হেটেরোজাইগাস অবস্থায় আছে, অর্থাৎ সেখানেও ও থ্যালাসেমিয়ার বাহক, কিন্তু সেটা বাইরে থেকে আমরা বুঝতে পারছি না। তাহলে এদের যদি গেমেট উৎপন্ন হয় কি হবে? দু ধরনের গেমেট হবে, একটা গেমেট হবে আলফা থেল প্লাস, আরেকটা গেমেট কি হবে? আলফা থেল, তাই তো? এখানেও দুটো গেমেট তৈরি হবে এবং গেমেট গুলো কি ধরনের? তাহলে এটা ওই যে মেন্ডেলের যেটা তোমরা এক সংকরজনন করেছিলে ওইভাবে একটা চেকার বোর্ডে এটাকে নিয়ে গিয়ে ফেলো, তাহলেই বুঝতে পারবে যে এই দুজন স্ত্রী পুরুষের যে সন্তান সন্ততি হবে তাদের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে কিনা। তাহলে চলো এখানে একটা চেকার বোর্ড করে নিচ্ছি, এই গেমেট দুটো লিখবে, গেমেট দুটো চেকার বোর্ডটা করে নেওয়া হলো। মেন্ডেলের চেকার বোর্ডটাই কি ছিল? 4টা ঘর ছিল, তাহলে উপরের দিকে আমরা পুরুষ গেমেটটা এদিকে লিখছি, এখানে কি ছিল? একটা আলফা থেল প্লাস, আরেকটা কি ছিল? আরেকটা গেমেট
আলফা থেল, তাই তো? আর এদিকে স্ত্রী গেমেট গুলো লিখছি, একটা হচ্ছে আলফা থেল প্লাস আর একটা হচ্ছে আলফা থেল, তাই তো? চলো এরপর এই ছকটা পূরণ করো। এক সংখ্যা যেমন থেকে যেমন করেছিলেন, এই ঘরে কি হবে? আলফা থেল প্লাস আলফা থেল প্লাস, তাহলে দুটো প্রকট জিন আছে, স্বাভাবিক জিন। এইখানে যে সন্তানটা হবে সেটা কি হচ্ছে? স্বাভাবিক সন্তান। এই ঘরে কি হলো? এখানে আছে আলফা থেল প্লাস এখানে আছে আলফা থেল, তাই তো? এই ঘরটায় কি হবে দেখো? আলফা থেল প্লাস আর এখানে আছে আলফা থেল। এই ঘরে কি আসবে? আলফা থেল আর আলফা থেল। তাহলে এখানে দেখো, এখানে দুটো প্রচ্ছন্ন জিনে চলে এসেছে, এখানে কোনো প্রকট জিন নেই। তাহলে এই সন্তানগুলো হবে সব থ্যালাসেমিয়া মেজর, মেজর থ্যালাসেমিয়া। আর এখানে কি আছে? প্রকট জিন। এখানে দুটোই প্রকট জিন আছে, তাহলে এখানে যে সন্তানগুলো, সেই সন্তানগুলো হবে কেমন ধরনের? দুটোই আলফা থেল প্লাস, অর্থাৎ থ্যালাসেমিয়ার প্রকট জিন আছে। তাহলে প্রকট জিন থাকলে সেটা কি হবে? স্বাভাবিক, তাই তো? দুটোই প্রকট জিন আছে, এখানে থ্যালাসেমিয়ার কোনো প্রচ্ছন্ন জিন নেই, তাহলে এই সন্তানগুলো হয়েছে স্বাভাবিক। আর এখানে কি হয়েছে? আলফা থেল প্লাস আলফা থেল, এখানে থ্যালাসেমিয়ার জিনটি প্রচ্ছন্ন অবস্থায় আছে, অর্থাৎ এখানে মাইনর থ্যালাসেমিয়া আছে, মাইনর থ্যালাসেমিয়া বা বাহক। তাহলে মাইনর থ্যালাসেমিয়া এটা তো একই, তাহলে মাইনর থ্যালাসেমিয়া হচ্ছে কত? চারটা সন্তান যদি ধরি, তার মধ্যে দেখছি দুটো 50% হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া বা যেটাকে আমরা বলি থ্যালাসেমিয়া বাহক। তাহলে এই যারা স্বাভাবিক নারী পুরুষ ছিল, যারা থ্যালাসেমিয়ার বাহক ছিল, তাদের বিয়ে হলে তাদের 50% সন্তান সন্ততির কিন্তু মাইনর থ্যালাসেমিয়া হবে বা তারা বাহক হবে। আর তাদের এই যে 25%, এই 20% কি হবে? মেজর থ্যালাসেমিয়া। তাহলে 25% হচ্ছে মেজর থ্যালাসেমিয়া, আর এই 25% হচ্ছে স্বাভাবিক। তাহলে কি ছিল? দুজন স্বাভাবিক নারী পুরুষের বিয়ে হয়েছিল, কিন্তু তারা থ্যালাসেমিয়ার বাহক ছিল, যার ফলে তাদের 25% সন্তান সন্ততি স্বাভাবিক হবে, 50% সন্তান সন্ততি হবে থ্যালাসেমিয়ার বাহক বা মাইনর থ্যালাসেমিয়া, আর 25% সন্তান সন্ততি হবে মেজর থ্যালাসেমিয়া। তাহলে মেজর থ্যালাসেমিয়া হতে পারে দুজন স্বাভাবিক নারী পুরুষের বিয়ে হলেও। এইটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে থ্যালাসেমিয়াকে প্রতিরোধ করতে গেলে আমাদের সবচেয়ে যেটা জরুরি, দেখবে একটা জিনিস কি হয়, যে যখন বিয়ে ঠিক করা হয়, পাত্রপাত্রের বিয়ে ঠিক করা হয়, তখন বাড়ির বয়স্ক লোকেরা কি করে? পাত্রপাত্রের ঠিকুজি গোষ্ঠী নিয়ে বিচার বিশ্লেষণ করতে লেগে যায়, যে এদের ঠিকুজি গোষ্ঠী ঠিক মিল আছে কিনা, তা দেখে ওরা ঠিক করে যে এদের পরবর্তী জীবন কেমন যাবে। কিন্তু ঠিকুজি গোষ্ঠীর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই থ্যালাসেমিয়া হবে কিনা সেটা যদি আগে পরীক্ষা করে নেওয়া হতো, তাহলে পাত্রপাত্রীর থ্যালাসেমিয়া আছে কিনা, তারা থ্যালাসেমিয়ার বাহক কিনা, এটা জানা খুব জরুরি। এটা যদি আগে জানা যায়, তাহলে এই যে 25% মেজর থ্যালাসেমিয়া শিশু জন্মাচ্ছে আমাদের দেশে, এটাকে আমরা প্রতিরোধ করতে পারবো। তাহলে থ্যালাসেমিয়াকে প্রতিরোধ করতে গেলে, আর এই মেজর থ্যালাসেমিয়া রোগীদেরকে জানো, এদেরকে বাঁচিয়ে রাখা তো খুব সমস্যা। আর ওই যে যেটা বললাম যে এদেরকে নিয়মিত রক্ত দিতে হয়, বারবার রক্ত দেওয়ার কারণে যে পরিবারে এই রোগগুলো হয়, সেই পরিবারগুলো এক প্রকার নিঃস্ব হয়ে যায়। এগুলোকে বারবার রক্ত দিতে গেলে কি হচ্ছে?
হসপিটাল অ্যাডমিশন করতে হয়, অনেক সময় ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যায় না, তখন বাইরে থেকে বেশি দাম দিয়ে রক্তকে কিনতে হয়, যার ফলে আর রক্ত দিলেই যে তার সমস্যা মিটে যাবে এরকম তো নয়। ওই যে বারবার রক্ত দেওয়ার কারণে যেটা বললাম যে শরীরে লৌহ জমতে শুরু করে, হিমোসিডারিন রূপে লৌহ বিভিন্ন জায়গায় জমে গিয়ে আরো নানা রকম সমস্যার সৃষ্টি করে। আলটিমেট ওই বাচ্চাগুলো এটা নির্দিষ্ট সময় করে মারা যায়। তাহলে এই যে একটা প্যাথেটিক ঘটনা, একটা দুঃখজনক ঘটনা ঘটছে, এটাকে আমরা প্রতিরোধ করতে পারি যদি আমরা বিয়ের আগে জেনেটিক কাউন্সেলিং করিয়ে নিতে পারি। অর্থাৎ পাত্র পাত্রী বিয়ের আগে যদি জেনেটিক কাউন্সিলরের কাছে গিয়ে তারা থ্যালাসেমিয়ার বাহক কিনা সেটা রক্ত পরীক্ষার মাধ্যমে জেনে নেয়, তাহলে আমরা থ্যালাসেমিয়াকে প্রতিরোধ করতে পারবো। তাই আমাদের সচেতনতা গড়ে তোলা খুব জরুরি যে আমরা এই বংশগত রোগটাকে প্রতিরোধ করতে গেলে আমাদেরকে দেখে নিতে হবে যে পাত্র পাত্রী তারা থ্যালাসেমিয়ার বাহক কিনা। তাহলে থ্যালাসেমিয়া সম্পর্কে মোটামুটি আমাদের একটা আলোচনা হয়ে গেল। মোটামুটি তোমরা বুঝতে পারলে যে থ্যালাসেমিয়া কি, কেন হয়, থ্যালাসেমিয়া কিভাবে বংশগতি লাভ করে, তাই তো? চলো আজকের কাজগুলো লিখে নাও। 1 নম্বর প্রথমে লিখবে থ্যালাসেমিয়া কি। 2 নম্বর প্রশ্ন, একটি অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগের নাম লিখো। 2 নম্বর, থ্যালাসেমিয়া কত প্রকার ও কি কি? থ্যালাসেমিয়া কত প্রকার ও কি কি? 4 নম্বর, থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি উল্লেখ করো। থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি উল্লেখ করো। 2 নম্বর থাকবে থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি উল্লেখ করো। 4 নম্বর, মানব দেহে লৌহ বিভিন্ন আন্তর্যন্ত্র ও হৃৎপিণ্ডে কি রূপে জমা হয়? মানব দেহে লৌহ হৃৎপিণ্ড ও অন্যান্য আন্তর্যন্ত্রে কি রূপে জমা হয়? পরের প্রশ্ন, আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনটি কোন ক্রোমোজোমে থাকে? আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনটি কোন ক্রোমোজোমে থাকে? পরের প্রশ্ন, বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন কোন জিনে থাকে? বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন কোন ক্রোমোজোমে থাকে? ঠিক আছে, এই প্রশ্নগুলো উত্তর লিখে কালকে হোয়াটসঅ্যাপ করবে। চলো আজ এখানে থাক।